যোদ্ধারা যেহেতু চিটেড না হয়, তারা প্রতারিত বোধ যেহেতু না করে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে এই জিনিসটা বোঝানো। তারা অনবরত গুলি করে যাচ্ছিল, যতই আমরা সামনে আগাচ্ছিলাম লাশটার জন্য তখনই তারা এই গুলিগুলো করছে। আমরা আমাদের বড় ভাইদের মার সহ্য করব না, কিংবা আমাদের অন্য ভাইরা মার, পাবলিকের ভাইরা মার খাচ্ছে, আমরা প্রাইভেটটা এটা সহ্য করব না। তারা এই জন্য নেমেছে এবং সেখানের মধ্যে তারা হাসতে হাসতে তাদের জীবন দিয়ে দিয়েছে। ভাইয়েরা বোনেরা কি এজন্যই জীবন দিয়েছিল? এটা আজ আমাদের কাছে বড় রকমের প্রশ্ন। এবং আমরা দেখতে পাচ্ছি না আসলে যে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের মধ্যে পুলিশ সংস্কারটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে, আমাদের উপর গুলি চালিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন জুলাই স্মৃতি। এই অনুষ্ঠানে আমরা আসলে জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যারা সক্রিয় রাজপথে অংশগ্রহণ করেছেন এবং তাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি। আজকে এমন একজনকে আপনাদের সামনে হাজির করেছি যিনি আসলে জুলাই যুদ্ধে বুলেট লাগার পরেও আসলে তাকে দমানো যায়নি। তিনি আসলে সুন্দর এখন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেকে আরও বেশি উৎসর্গ করার চেষ্টা করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে আসলে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এমন একজন জনাব আব্দুল আজিজ ভূঁইয়া, বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং জুলাই যোদ্ধা। আপনাকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আজিজ ভাই, আমি একটু শুরুতেই জানতে চাই, এই যে জুলাই আন্দোলন আসলে সম্পৃক্তটা আপনার কোথা থেকে, কীভাবে আপনি আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন? আন্দোলনের সম্পৃক্ততার কথা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, আমরা বরাবরই কোটার বিরুদ্ধে ছিলাম। তো সেখানে যখন আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিবাদের যে রানী শেখ হাসিনা, সে একরকম করে কোটাটাকে বাতিল করে দেওয়ার একটা কাজ করলো, যেটা হচ্ছে যে যেটা চাওয়া হয়েছে সংস্কার, এটা কিন্তু বাতিল চাওয়া হয়নি। এবং এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সে এই ধরনের পরিকল্পনা আগে থেকেই করে রাখছিল, যাতে করে আমাদের ছাত্রদের বা বাংলাদেশের যারা পরবর্তী প্রজন্ম, এই ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার জন্য সে চেষ্টা করেছিল। তো পরবর্তীতে আবার যখন কোর্টের মধ্যে এটা অ্যাপিল হইল, অ্যাপিলের মধ্যে যখন এটা নিয়ে তালবাহানা চলতেছে, তখন আমাদের মাঝে একটা স্পার্ক চলে আসে, বা এখানের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গ আমাদের মধ্যে খেলে যায়, যে আর যাই হোক এবার এটা একটা শেষ দেখে ছাড়ব, যে কোটা নিয়ে আর এই ধরনের নাটক চলবে না, আমরা এটা একটা শেষ দেখতে চাই। তো এই পরিপ্রেক্ষিতে জুলাই শুরুর দিক থেকেই বাংলা ব্লকেট, এর আগের থেকে যেমন ঈদুল আজহা ছিল, ঈদুল আজহার আগের থেকে আমাদের মানসিক একটা প্রিপারেশন ছিল যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করব এবং বাংলাদেশ থেকে কোটা নামক যে জঞ্জাল, এটাকে আমরা মুক্ত করব। আপনারা কোটার আন্দোলনে নেমে এক দফার আন্দোলনে গেলেন কিভাবে? আপনারা চেয়েছেন কোটার সংস্কার, কিন্তু শেখ হাসিনার পতন। দেখেন, বিষয়টা বাংলাদেশের মানুষ গত 17 বছরে তারা যে ধরনের স্বৈরাচার কায়েম করেছে, এতে করে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো সেখান থেকে এই কোটাটাকে নিয়ে যখন তালবাহানা চলছে, এবং সেখানে সরকার চাইলে এটাকে খুব সুন্দরভাবে ডিল করতে পারতো, কিন্তু তা না করে, যেমন 14 তারিখ হাসিনা বলল যে রাজাকারের বাচ্চারা কি পাবে কিনা, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে কিনা, তাকে যারা তেল দিচ্ছে সেই তেলের ফিডব্যাক হিসেবে সে এভাবে কথাগুলো বলছে, যেটা হচ্ছে খুব সে ক্ষমতা দেখাচ্ছে, তারপর সে দাপট দেখাচ্ছে যে এখানে আমি সর্বেসর্বা, আমাকে ছাড়া বাংলাদেশ আসলে হতে পারে না। তো এই জায়গাটা থেকে প্রথম শুরু হলো সেই আন্দোলনের যে জায়গাটা, সবাই আমি কে তুমি কে বিখ্যাত সেই স্লোগানটা, আমি কে তুমি কে রাজাকার বলে রাজপথে নেমে পড়লো। 15 তারিখ যখন ছাত্রলীগ হামলা চালালো, তারপর যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং 16 তারিখে যখন আবু সাইদকে হত্যা করা হয়, তখন এটা বলা যায় যে সকলের মাঝে আর কোটা সংস্কারের মধ্যে থাকেনি।
এটা ফ্যাসিবাদের পতনের ধ্বনিতে পরিণত হয়েছে এবং সেখান থেকেই এটা এক দফায় আস্তে আস্তে এই রক্ত, হত্যাকাণ্ড এবং এত প্রাণ, অসংখ্য মানুষের অঙ্গহানি এবং মায়ের বুক যখন খালি হয়ে যায় তখন এটা আর কোটা সংস্কার আন্দোলনে থাকে না, এটা এক দফায় পরিণত হয় এবং কোনো কিছুই সেখানে কাজ করে না। কোটা বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন, কোন এরিয়াতে আসলে আপনি কাজ করেছেন? আমার আন্দোলনের স্পট ছিল উত্তরা। যেহেতু আমার বাসা হচ্ছে এটার কাছেই, বাসার কাছে থাকার কারণে আমরা উত্তরাতে সংগঠিত হই। এটা বলে রাখা ভালো যে 2018 সালে বাংলাদেশে আরেকটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। সেই আন্দোলনে আমি উত্তরা থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল। তো আমরা 16 তারিখ যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে আমাদের রাজপথে থাকতে হবে। তো আমরা ওখানে উত্তরার বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা চিন্তা করলাম যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নামিয়ে আমরা এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমাদেরকে যা করতে হবে স্কুল এবং কলেজের ছাত্রদেরকেও আমাদেরকে নামাতে হবে। তো সেক্ষেত্রে আমি রাজুকের এবং উত্তরা হাই স্কুল, মাইলস্টোন, নওয়াব হাবিবুল্লাহ সহ আশেপাশে যত বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো এবং হচ্ছে যে সরকারি যেসব কলেজ আছে কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে গ্রুপে গ্রুপে আমরা পোস্ট করাই যাতে আমরা 16 তারিখ আমরা নেমে আসতে পারি এবং সেখান থেকে আমাদের এই ক্যাম্পাসগুলোর বাইরের যাত্রাটা শুরু হয়েছিল, যেটা 5 তারিখে এই ফ্যাসিবাদের পতনের মাধ্যমে শেষ হয়। আচ্ছা, আপনারা আসলে আন্দোলন করেছেন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষমুক্ত বাংলাদেশ বা ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য, কিন্তু আপনাদের সাথে যারা সমন্বয়ক ছিল পরবর্তীতে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই এখন সেই আগের যে বাংলাদেশ, সেই সংস্কৃতি তারা লালন করছে। অল্প কিছুদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। বিভিন্ন অভিযোগ তাদের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করছে। এইটা আসলে কি আপনারা এমন বাংলাদেশ চেয়েছিলেন? না, অবশ্যই না। যারা আজ সমন্বয়ক থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে এসেছে, তারা প্রত্যেককে আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা এবং তারা দেখেছে কিভাবে আমাদের চোখের সামনে আমাদের অন্যান্য সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে তাদের রক্তাক্ত করা হয়েছে এবং আজও পর্যন্ত প্রায় অসংখ্য 30,000-এর অধিক আহতবাহী যন্ত্রণায় ছটফট করছে। তো সেখান থেকে এই ধরনের কাজটা খুবই অপ্রত্যাশিত এবং আমরা এটা চাইনি, এমন কিছু আসলে আমরা চাইনি এবং যারা এমন কাজ করছে আমি মনে করি যে এটা শহীদের রক্তের সাথে এবং যারা তাদের অঙ্গ বিলিয়ে দিয়েছে এখানে, তাদের নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের সাথে বেইমানি, এই রক্তের সাথে বেইমানি। তারা তাদের সুবুদ্ধি উদয় হোক, আমরা এটা চাই, যাতে করে যে বাংলাদেশের জন্য আমরা আসলে রাজপথে নেমে এসেছিলাম, বাংলাদেশের এই রাজপথের যোদ্ধারা যেহেতু চিটেড না হয়, তারা প্রতারিত বোধ যেহেতু না করে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে এই জিনিসটা বোঝানো যে না, আমরা আসলে পরিবর্তনের জন্যই এসেছি এবং সাময়িক উদ্দেশ্য হাসিল করে তারা হয়তোবা মানুষের মনে জায়গা করে নিতে পারত, কিন্তু এমন কাজ করে কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, যেরকমভাবে হাসিনা হয়েছে, যেরকমভাবে ছাত্রলীগ, যেরকমভাবে ফ্যাসিবাদের দালালেরা হয়েছে। আমরা প্রত্যাশা করি তাদের কাছে যে তারা এই জায়গাটা থেকে ফিরে এসে তারা জনমুখী হবে এবং যেই প্রত্যাশা নিয়ে জুলাই হয়েছে সেই প্রত্যাশাকে পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। জুলাইয়ের আসলে এমন কি স্মৃতি আপনার আছে যেটা আপনাকে প্রতিনিয়ত নাড়া দেয়? জুলাইয়ের অনেকগুলো স্মৃতি আছে, এর মধ্যে 18 তারিখ আমি যখন গুলিবিদ্ধ হই, শুরুর দিকে প্রথম মুহূর্ত থেকে পুলিশ আমাদেরকে গুলি করে। সেখান থেকে যখন পুলিশকে হটিয়ে দিয়ে আমরা রাজপথ দখলে নিই, কিছুক্ষণ পরে আমি দেখি যে এপিসি কার ছাত্রদের গায়ের উপর উঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ছাত্ররা রক্তাক্ত হয়ে যাচ্ছে এবং আমি এমন যোদ্ধাদেরকে দেখেছি যারা গলির মুখে খালি হাতে, শুধুমাত্র হাতের মধ্যে যে ইট পাথর ছিল তা নিয়ে, লাইভ বুলেট যেটা জীবন কেড়ে নেওয়া বুলেট, তার সামনে তারা লড়ে গেছে। এগুলো এখনো পর্যন্ত আমার চোখের সামনে
ভাসে। এবং বিশেষ করে একজন শহীদ উনি রয়েট কারের উপর উঠে গিয়েছিলেন, যেখান থেকে সাউন্ড গ্রেনেড এবং গুলি করা হচ্ছিল। সেখানে তাকে গুলি করে তাকে যখন ফেলা হয়, তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। এবং আমি গুলি খাওয়ার আগ পর্যন্ত আমি বলছিলাম যে এই শহীদের লাশটা আনা যায় কিনা। আমরা সামনে ভিড়তেই পারছিলাম না, তারা অনবরত গুলি করে যাচ্ছিল। যতই আমরা সামনে আগাচ্ছিলাম লাশটার জন্য, তখনই তারা এই গুলিগুলো করছে। তো এই স্পিরিটটা আমার কাছে এখন মনে হয় যে আমরা আসলে কি করেছি। আজকে এই স্মৃতিটা মোছার মতো না, বা এই স্মৃতি মন থেকে যাওয়ার মতো না। যে হাসতে হাসতে মানুষ শুধুমাত্র দেশের জন্য যারা নেমেছে রাস্তায়, তারা কিন্তু কেউ কোটার জন্য নামেনি। যে তারা বেশিরভাগই নেমেছে যে বড় ভাইরা মার খাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমরা নামি, আমরা আমাদের বড় ভাইদের মার সহ্য করব না, কিংবা আমাদের অন্য ভাইরা মার, পাবলিকের ভাইরা মার খাচ্ছে, আমরা প্রাইভেটটা এটা সহ্য করব না। তারা এই জন্য নেমেছে এবং সেখানের মধ্যে তারা হাসতে হাসতে তাদের জীবন দিয়ে দিয়েছে। এরকম দৃশ্য আসলে আমার নিজের এখন মানে শরীর কাঁপুনি চলে আসছে, যে আমি যখন চিন্তা করি যে কী ছিল তাদের সেই স্পিরিট, শুধুমাত্র দেশের জন্য তারা হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছে। তো এখন আসলে আপনারা যেই আন্দোলন করে মানে যেই স্বপ্ন দেখেছিলেন, যেই সোনার বাংলার বা যেই বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন, সেই পথে কি বাংলাদেশ আছে? দেখেন, আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা যেই প্রত্যাশা নিয়ে এই আন্দোলনে এসেছি, রক্ত দিয়েছি, এতগুলো মানুষকে চোখের সামনে শহীদ হতে দেখেছি, রক্ত ঝরাতে দেখেছি, সেখানে আমাদের প্রত্যাশার পারদ যতটা ছিল সেটা মনে হয় পূরণ হয়নি। বাংলাদেশের রাজনীতি আবারও সেই পথে চলে যাচ্ছে কিনা, সেটা আজ প্রশ্নের মুখে শুধু পড়ছেই না, এটা আজকে আমাদের ভাববার বিষয়। আমরা কি এজন্যই রাস্তায় নেমেছিলাম? আমাদের ভাইয়েরা বোনেরা কি এজন্যই জীবন দিয়েছিল? এটা আজ আমাদের কাছে বড় রকমের প্রশ্ন। এবং আমরা দেখতে পাচ্ছি না আসলে যে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। যেমন যদি আজকে সেই বাংলাদেশের যদি আমরা দৃশ্য দেখতাম, তাহলে সেক্ষেত্রে শহীদদের বিচারের বিষয়টা আমরা দেখতাম। সংস্কারের মধ্যে পুলিশ সংস্কারটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে, আমাদের উপর গুলি চালিয়েছে এবং নির্বিচারে পাখির মতো মানুষ মেরেছে। সে পুলিশ সংস্কার কি আজও হয়েছে? যেখানের মধ্যে কথা বলতে গেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য যখন আন্দোলন করে, তখন বলা হয় যে, বাজে ভাষায় বলা হয় যে জুলাই ভরে দিব, জুলাই কথা বলতে আসছোস, এই সেই বলে তারা আঘাত করতে আসে। আজকে তাদের মধ্যে সেই হায়নার হিংস্র রূপ আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার আমাদের কাছে এখনও দৃশ্যমান নয়। আমরা এখনও কিছু দেখতে পাচ্ছি না। এবং যে বাংলাদেশের জন্য আমাদের শহীদেরা জীবন দিয়েছে, আজকে যে বাংলাদেশের জন্য আমাদের যোদ্ধারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে, সেই বাংলাদেশ আমরা এখনও দেখতে পাচ্ছি না। শেষ বিষয়ে আপনার সাথে একটু আলাপ করি, সেটা হলো যে যেই জুলাই শহীদ পরিবার এবং আহতদের পরিবার, আসলে জুলাইয়ের পরে অনেকগুলো রাজনৈতিক দল গঠিত হয়েছে, আপনারাও তাদের মধ্যে একটা। এই যে জুলাই শহীদ পরিবার বা আহতদের খোঁজ খবর আসলে ওইভাবে রাখা হচ্ছে না বা রাখছে না বিভিন্ন দলগুলো, সেক্ষেত্রে আপনি একজন শহীদ, এই জুলাই যোদ্ধা হিসেবে আসলে আপনার অনুভূতিটা কি, বা আপনি আসলে এটা দিয়ে আসলে কি করতে বলতে চান বিষয়ে? এটা আসলে দুঃখজনক যে যাদের প্রাণের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আজকে আমরা রাজপথে নেমে আমাদের স্বাধীনতার পালন করতে পারছি, আজকে বাক স্বাধীনতা এমন জায়গায় গিয়েছে যেখানে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে ধরেও আমরা কথা বলতে পারি। এটাতে যাওয়ার পরেও যারা এতদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে, তারাই আজ মজলুমের খোঁজখবর রাখছে না। এটা খুবই দুঃখজনক। এবং শহীদদেরকে আমরা যদি ওন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সকল পাওয়া বৃথা হয়ে যাবে।
সব কিছুই আজ আমাদের হাত থেকে হারিয়ে যাবে এবং আমাদের চারপাশে শত্রু বর্তমানে, এই শত্রুরা আরও সুযোগ পেয়ে যাবে এবং এই সুযোগে তারা আমাদের পাওয়া যে স্বাধীনতা 2.0 এটা তারা নিশ্চিহ্ন করে দিতে পারে। এজন্য আমাদের উচিত যে শহীদ হয়েছেন যারা, প্রায় 2000 জন শহীদ বা 1500 জন শহীদ, যে সংখ্যাটাই বলা হোক না কেন, এবং প্রায় 30,000-এর অধিক আহত, তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সেই পরিবারগুলোর এবং সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। কারণ এরা লড়াই করেছে বলেই আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের মধ্যে আমরা কথা বলতে পারছি। এরা লড়াই করেছে বলেই আমরা আজ নেতা হতে পারছি। এরা লড়াই করেছে বলেই আমরা আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই জন্য তাদের পাশে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে বলে আমার মনে হয় না। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বাণিজ্য প্রতিদিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জুলাই যোদ্ধা একজনের জুলাইয়ের যে স্মৃতি, কিভাবে আসলে তিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। আসলে যেই সোনার বাংলার স্বপ্ন নিয়ে তার আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, সেই বাংলাদেশ কত দূর, কিভাবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, সেটাই আসলে আমাদের এখন দেখার পালা। এতক্ষণ আমাদের সাথে ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আব্দুল আজিজ ভূঁইয়া। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। যারা দেখছেন বা দেখবেন সবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।